শহর থেকে গ্রাম কিংবা ঘর থেকে কর্মক্ষেত্র, সব জায়গায় নারীদের যে বিচরণ, সেই সব নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা শুনতে চাই নানার অভিজ্ঞতার কথা, আমরা আলোচনা করতে চাই আরও প্রাসঙ্গিক বিষয়বস্তু। শারমিন, আরেকটা প্রশ্ন আপনাকে আমার করতে খুব ইচ্ছা করছে। আমি এখানে দেখছি যে আপনাদের আরও একটা পাবলিকেশন আছে যে কন্যা সন্তানের বয়ঃসন্ধি এবং মাসিক বাবাদের জন্য একটি বন্ধুত্বপূর্ণ গাইডলাইন। আমরা তো সবসময় ভাবি যে পরিবারের মা তার কন্যা সন্তানকে যেভাবে শেখাবেন সব কিছু, তার পুত্র সন্তানকেও সেভাবে শেখাবেন। হ্যাঁ, তো সায়েন্স ন্যাপকিনের বিজ্ঞাপনে আমরা দেখছি বাবাদের ভূমিকাকে অনেক স্ট্রঙ্গার করা হচ্ছে, যে মায়েদেরকে যুক্ত করার চেয়ে বাবাদের ভূমিকাকে অনেক এখানে দৃঢ় করে তোলা হচ্ছে। তো আসলে বাবাদের ভূমিকাটা কেন এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ? আপনি একটা কথা বলছিলেন না যে শো শুরু করার আগে, যে এই সামাজিক যে কোনো পরিবর্তনের জন্য সবার ইনভলভমেন্ট লাগবে। তো আমরা সেই জায়গাটা থেকে চিন্তা করি যে পিরিয়ড কেন শুধুমাত্র মা আলাপ করবে। আবার আপনি চিন্তা করেন অনেক ফ্যামিলিতে মা নাও থাকতে পারে, অনেক বাবা সিঙ্গেল ফাদার হতে পারেন, বা অনেক ফ্যামিলিতে মা অ্যাভেলেবল নাও থাকতে পারে, কর্মক্ষেত্রে আলাদা থাকতে পারেন, তাহলে সেই বাচ্চাগুলো মা পৃথিবীতে না থাকতে পারেন। হ্যাঁ, তো সেই বাচ্চাগুলো তাহলে কিভাবে শিখবে? তো আমাদের চিন্তাটা ছিল যে এবং এখানে আরেকটা মোটিভেশন আসলে আছে, এটা আমার অবশ্যই ক্রেডিট দেওয়া দরকার, যে আমার যারা কলিগস যাদের মেয়ে আছে অ্যাডোলেসেন্ট বয়স আশেপাশে, বা এবং আমি অনেকে চিনিও না, তারা র্যান্ডমলি আমার কাছে প্রশ্ন করে যে শারমিন আপা, আমার মেয়ে তো বড় হচ্ছে, তাকে আমি কিভাবে শিখাবো? আমি তো জানি না কিভাবে শিখাবো, কিন্তু শিখাতে চাই। এখানে একটা কথা বলি যে একটা রিসার্চে কিন্তু আছে যে যখন কিশোরী মেয়েরা ওই কৈশোরে পা ফেলে, ওই সময় যদি বাবারা ওই সময়টা ডিল করে মেয়েদের সাথে, মেয়েরা অনেক বেশি এম্পাওয়ার্ড হয় দেন মায়েরা যদি ডিল করে। এটা কিন্তু একটা রিসার্চ, একটা বাইরের একটা রিসার্চ। তখন ওর কাছে আসলে মানে ওই ভীতিটা চলে যায়, ভীতিটা চলে, আমার মনে হয় তখন সাহসটা মনে হয় বেশি পায়। আমি জানি, আমারও এখন 2 মেয়ে, ওরা দেখলাম যে বাবাদের সাথে বেশি অ্যাটাচড। এটা খুব গুরুত্বপূর্ণ যে বাবার সাথে তার যে বন্ধুত্ব, যদি সে সবকিছুই আসলে শেয়ার করতে পারে। হ্যাঁ, এবং এই রিসার্চিং তো দেখা যায় একটা মেয়ে যখন বাবার ওই সময়টা বাবা যদি ডিল করে, তাহলে সে একাডেমিক্যালি ভালো করে, সে এম্পাওয়ার্ড হয়, এবং লেটার মানে পরবর্তী লাইফে সে অনেক বেশি কনফিডেন্ট থাকে। তো রিসার্চের এটা তো ওই যে আবার পাশাপাশি আমি অনেক প্রশ্ন পাচ্ছিলাম, পাশাপাশি আমার ঋতুরও একটা গোল আছে যে সব বয়সী সবাই এই ব্যাপারটা নিয়ে কথা বলবে। তো সব 3টা জিনিস নিয়ে আমরা শেয়ারনেট ইন্টারন্যাশনালে 2021 সালে একটা গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করি, এবং ওরা নিজেরা বলেছে যে পুরো সাউথ এশিয়ার একটা কম্পিটিশন ছিল। ওরা নিজেরাই আমাকে বলেছে ইমেলে যে তোমার এই প্রজেক্টটা সব যারা অ্যাপ্লাই করেছে সব থেকে বেশি হাইস্ট স্কোর পেয়েছে, কিন্তু তার থেকে যে জিনিসটা শুনে আমি খুশি হলাম, ওরা বলছে পুরো সাউথ এশিয়ার মধ্যে তোমার এই কাজটা প্রথম যে কেউ বাবাদের নিয়ে এভাবে ভেবেছে। সো এটা আমার জন্য খুবই একটা প্রাউড ফিল করার জায়গা আর কি, যে কিভাবে বাংলাদেশের কাজও যে সারা গ্লোবালে যেতে পারে সেই প্রমাণটা আর কি। তো যাই হোক, এই বইটা তৈরি করার পেছনে এখন এই বই তো অনেকগুলো বাবা এবং মেয়ের সরাসরি মানে আমরা ছবি ব্যবহার করেছি, এবং তারা রিয়েল বাবা মেয়ে, এবং এখানে তাদের অনেকগুলো কোডগুলো আসছে, এবং বাবারা মেয়েদেরকে নিয়ে কিভাবে ভাবছে এই রিয়েল কোডগুলা। সো এই জার্নিটা আসলে অনেক সুন্দর ছিল আমার জন্য, বিশেষ করে কারণ যখন একজন বাবা এসে বলছে যে হ্যাঁ আমি আমার মেয়েকে এভাবে তৈরি করতে চাই, কথা বলতে চাই, তাহলে এটা কিন্তু অনেক বেশি ইন্সপায়ারিং। এবং আমি যেটা বলছিলাম যে আমাদের সমাজে একটা ছেলে আসলে কোত্থেকে শিখবে বেশি, সে যদি দেখে ঘরের মধ্যে তার বাবা তার বোনকে পিরিয়ড নিয়ে কথা বলছে, সে কিন্তু কখনোই তার ক্লাসমেটের ব্লাড স্টেইন দেখে আর টিজ করবে না, সে কিন্তু অনেক এমপ্যাথি হবে। সো ওই এমপ্যাথিটা কোত্থেকে তৈরি হয়? এমপ্যাথিটা তৈরি হয় আমার বাবা মা, আমার ক্লোজ মানুষজনকে দেখে। হ্যাঁ, এখানে আমি একজন বাবার ছবি দেখছি, মুনিবা এবং মুনিজার বাবা। খুব সুন্দর ছবিটা, বাবা 2 মেয়েকে কোলে নিয়ে। এখানে একটা কোট আছে যে আমি এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে ঋতুস্রাব বা মাসিক আমার মেয়েদের অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াবে না। এবং এইটার সাথে আরও কিছু আলোচনা আপনাদের সাথে খুবই করা গুরুত্বপূর্ণ, যে এটার সাথে তো মেয়েদের প্রজনন স্বাস্থ্যটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কাজে মাসিকের সময় বা ঋতুস্রাবের সময় যদি আসলে একটা মেয়ে তার প্রপার হেলথ কেয়ারটা না পায়, সেক্ষেত্রে তো সেইটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো তার প্রজনন স্বাস্থ্যের উপরে পড়ে, এবং সেখান থেকে তার নানা রকম স্বাস্থ্যহানি ঘটতে পারে, এবং যেটা ভবিষ্যতে গিয়ে তার মা হওয়ার ক্ষেত্রেও বাধা তৈরি করতে পারে। এটা আপা একদমই, আপনি যেটা 3টা ব্যাপারে বলেছেন আমি এটা রিপিট করছি না, কিন্তু আরও কিছু আমি যোগ করে দিচ্ছি। সেটা হচ্ছে শুধু একজন নারীর শরীর থেকেও পিরিয়ড ব্যাপারটা কিন্তু আরও অনেক
বড়। ধরেন আমরা বললাম হ্যাঁ একটা ফিজিক্যাল হেলথ তো আমার আছে, একটা মেন্টাল হেলথ আছে, পরবর্তীতে আমার প্রজনন স্বাস্থ্যে অনেক কমপ্লিকেশনস তৈরি হতে পারে। এছাড়াও ধরেন একজন মেয়ে যদি তার পিরিয়ডটাকে ঠিকভাবে ম্যানেজ করতে না পারে, তখন তার ভিতরে যে সাইকোলজিক্যাল যে মানে স্বাস্থ্যকরভাবে ম্যানেজ না করতে পারে, স্বাস্থ্যকরভাবে স্বাস্থ্যকরভাবে যদি ম্যানেজ করতে না পারে, তার ভেতরে যে একটা ডিলেমা তৈরি হয়, অফিসে এসে সে অফিসে ঠিকভাবে টয়লেট পাচ্ছে না, বা স্কুলে একটা মেয়ে যাচ্ছে, স্কুলে আমাদের তো রিসার্চেই আসছে যে স্কুলে মেয়েরা 3 থেকে 4 দিন স্কুলে যায় না গড়ে মাসে, কারণ তার স্কুলের পরিবেশটা নাই। এটা আমাদের ন্যাশনাল রিসার্চেই আসছে। তো ওই জায়গাটা থেকে দেখেন যে মেয়েটা এডুকেশনে পিছিয়ে যাচ্ছে। এবং গ্রামে কি হয়, গ্রামে যে মেয়েটা হচ্ছে পড়াশোনা করছে না তাকে কিন্তু তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে। তো ধরেন আমি গ্রামের একটা লাইনে চিন্তা করে বলি যে একটা মেয়ে তার হচ্ছে স্যানিটারি ন্যাপকিনস নাই, বা স্কুলে যে গিয়ে চেঞ্জ করবে সেই পরিবেশটা নাই, সে মাসে 3 দিন করে স্কুলে যাচ্ছে না, স্কুলের পড়াশোনাটা পাচ্ছে না, সে গরিব ঘরের ফ্যামিলি, মানে আর্থিকভাবে সে অসচ্ছল, ওইরকম একটা পরিবারের সন্তান, তো সে টিচারকে পড়তে পারছে না। ওইখান থেকে যদি পরীক্ষার প্রশ্ন আসে সে উত্তর দিতে পারছে না, পরীক্ষায় ফেল করছে, সে ঘরে থাকছে, বাবা মা কি চিন্তা করছে, তাকে আমি আর কি করব, বিয়ে দিয়ে দিই। এই যে বাল্যবিবাহ শুরু হচ্ছে, তারপর সে নিজেও অল্প বয়সে মা হয়ে যাচ্ছে। এই যে জীবনের পরিণতিটা, এটাকে কিন্তু পিরিয়ডটাকে কিন্তু অনেক শুধু 7 days ব্লিডিং বা 3 days ব্লিডিং হিসেবে চিন্তা করার কোনো সুযোগ নাই আমাদের। দেখেন একটা মেয়ের পড়াশোনা থেকে শুরু করে তার পুরো লাইফটাই কিন্তু চেঞ্জ হতে পারে যদি আমরা ওই সময়টা তার জন্য একটা পরিবেশ তৈরি করে দিতে পারি। এটা আসলে শুধুমাত্র একটি মানে মাসিক চক্র না, এটা আসলে ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং তার লাইফে মানে সারা লাইফেই কিন্তু এটা ইম্প্যাক্ট আছে। তো আমরা পিরিয়ডকে শুধু স্বাস্থ্যগত দিক থেকে চিন্তা করি না, আমরা চিন্তা করি এটা একটা আর্থিক দিকটা চিন্তা করি, আমরা তার একটা এডুকেশন সাইডটা চিন্তা করি, এবং সার্বিকভাবে একজন নারী আসলে কতটুকু সুস্থভাবে সে চিন্তা করতে পারবে নিজের জীবন, নিজের প্রতিদিন দৈনিকটা। এবার আমার কেন এডুকেশন আর আর্থিকভাবে চিন্তা করবো, আপনি চিন্তা করুন যে মানুষটা বাসায় থাকে সে হাউস হোল্ড অনেক কাজ করে, এই যে সে হাউস হোল্ড কাজ করার সময় তার পিরিয়ড ক্র্যাম্প নিয়ে তাকে সে সকালবেলা উঠতে হয়, এত বড় বড় হাঁড়ি পাতিল ধুইতে হয়, রান্না করতে হয়, সবকিছু কাপড় ধুতে হয়, সেই সময়টা আমরা পরিবার কতটুকু তার প্রতি মানে ওই সময় আমাদের আসলে ওই সহানুভূতি বা সংবেদনশীলতাটুকু দরকার, অবশ্যই দরকার। এবং এই কাজটা আমরা এই ওয়ার্কিং সেক্টরটাই আমরা কাজ করি, যে ওয়ার্ক প্লেসের কীভাবে কাজ করা যায়। তো একটা উদাহরণ দিই, 3-4 বছর আগে আমরা একটা এনজিও ইনভাইট করেছিল আমাদেরকে, যে তাদের যে কলিগরা আছেন যারা এই SRHR মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করেন, তাদের সাথে একটা ডিসকাশন। তো আমার যেহেতু অনেকদিন যাবত এটা কাজ করি, সো আমি গেলাম, তাদের সাথে আলোচনা করলাম, এবং তাদেরকে আমি দেখানোর জাস্ট চেষ্টা করলাম যে পিরিয়ডের যে 7 days বা যে ব্লিডিংয়ের যে প্রসেস, যে সময়টা, ওই সময়টা আমাদের শরীর মন কত কিছুর মধ্যে দিয়ে যায়, এটা কি আসলে আমরা জানি? আমরা তো জানি না। আমার মা, আমার বোন, ভাবি, আমরা দেখি যে সব কিছু ম্যানেজ করছি, ইভেন আই এম অন পিরিয়ড, রাইট? বা হয়তো দেখেছি যে কোন সময় মা অনেক খিটখিটে হয়ে আছে, কিন্তু মা কেন খিটখিটে হয়ে আছে জানি না আসলে। তারপরে আমরা যখন বললাম যে এই যে পিরিয়ডের সময় আমরা আর একটু কিভাবে আমরা সহানুভূতিশীল হতে পারি, তখন এই সেশনটার পর একজন ভাইয়া, তার ক্লাস 6 পড়া একজন মেয়েও আছেন, তারপর তার ওয়াইফ আছেন, উনি আপনি বিশ্বাস করবেন না, বলতে বলতে একদম চোখ দিয়ে পানি চলে আসে, গলা ধরে আসছে, যে শারমিন আপা আমি নিজে এটা নিয়ে কাজ করি, কিন্তু কখনো তো আমি ভাবিনি যে এটা একজন নারীর জন্য, বিশেষ করে নিজের বউয়ের ওয়াইফের কথা বলেন যে আমার স্ত্রী আমার জন্য এত কিছু করেন, আমি তো কখনো চিন্তা করি না যে তার কষ্টটা আমি কীভাবে মানে লাঘব করতে পারবো। উল্টো আমি তো দেখি যে 30 দিন সে আমার জন্য সমানভাবে যা যা করে সব কিছু করে, আমি তো কখনোই তাকে বলি না আজকে বসো, আজকে আমি রান্না করি। ওই যে দেখেন যে পরিবর্তনটা কোত্থেকে শুরু হয়, যে এমপ্যাথি হচ্ছে সব কিছু, যে যখন আমি আপনাকে জানবো, আপনি আমাকে জানবেন, তখন কিন্তু এমপ্যাথিটা শুরু হবে। সেই জন্যই কিন্তু এই যে পিরিয়ড ডিসকাশন আমরা ছেলেদেরকে এবং বাবাদেরকে একদম শুরু থেকে নিয়ে আসছি, বিশেষ করে অ্যাডোলেসেন্স ছেলেদেরকেও নিয়ে আসছি, যেন সে বুঝতে পারে ও আমার মায়ের কাছে এত বেশি চাওয়া যাবে না, মায়েরও তো বিশ্রাম দরকার, যেন সে তার ক্লাস, বা আমার বোনের প্রতি আমি কিভাবে সংবেদনশীল হব, বা আমার বান্ধবীদের প্রতি কিভাবে সংবেদনশীল হব, এবং ভবিষ্যতে তো সেও বাবা হবে। ইভেন এই ছেলেগুলো তো আবার আপনার যখন ফার্মেসি থেকে ন্যাপকিন কিনবেন, সে রাস্তায় দাঁড়িয়ে টিপ্পনি দিবে, তখন ওই ছেলেটা যদি জানে যে হ্যাঁ এটা তো আসলে দেওয়ার কথা না, বরং আরো এমপ্যাথেটিক, আমার আরো গ্রেটফুল থাকা উচিত তার উপর, যে তার লাইফে এত কিছু হওয়ার পরও আমাকে টেক কেয়ার করছে। কি বলবো, একটা 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 স্বাস্থ্যকর, একটা হেলদি একটা জেনারেশনের কথা ভাবছি, যারা আসলে চিন্তার ক্ষেত্রে নিজেদেরকে সম্পূর্ণ অর্থে সুস্থভাবে চিন্তা করতে পারবে, চিন্তার পুষ্টিটা যোগাতে পারে। চিন্তারও তো আসলে পুষ্টি প্রয়োজন। খুবই সুন্দর একটা শব্দ। হ্যাঁ, তাহলে ঋতু আসলে এই চিন্তার পুষ্টির ক্ষেত্রে আমাদের মেয়েদের দুরন্ত বয়ঃসন্ধি আর আমাদের ছেলেদের দুরন্ত বয়ঃসন্ধিকে আর কি সুন্দরভাবে
সামনে এগিয়ে নিয়ে যাক। ঋতুর জন্য শুভকামনা। আমি জানি না আজকে আমাদের যে দর্শক শ্রোতা তাদেরকে আমরা আমাদের আলোচনার মাধ্যমে কিছু পৌঁছে দিতে পারলাম কি না, কিন্তু আমার নিজের কাছে মনে হলো যে আসলে এই আলোচনাগুলো আমাদের জন্য করা খুব প্রয়োজন। আর সেক্ষেত্রে আপনার ওই যে স্যাম্পল টেস্টের কথাটা আপনি বলেছিলেন যে 1500 ছেলের মধ্যে, সত্যি খুব দারুণ। এরকম নিশ্চয়ই আপনার মেয়েদের সাথে আপনারা করেছেন। আছে, হ্যাঁ। তো আশা করি ঋতু খুব ভালোভাবে এই ভূমিকা পালন করবে এবং নিশ্চয়ই আরও অনেক মানুষকেও আপনারা সঙ্গী পাবেন। হ্যাঁ, আমি আসলে বিশ্বাস করি যে আমাদের এই জায়গাটা সবার একসাথে কাজ করতে হবে। ইভেন আমি একজন ইন্ডিভিজুয়াল হই, আমি একজন সমাজ থেকে ডিটাচড হই, তারপর আমার চিন্তাটা যেন সুস্থভাবে থাকে, সেজন্য আমাদের এই ব্যাপারগুলো জানতে হবে। তো থ্যাংক ইউ এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খুবই ভালো লাগলো, অনেক কথা বললাম। ধন্যবাদ শারমিন কবির। আপনারা শুনছেন খাতুন এবং আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আফসানা মিমি বিদায় নিচ্ছি।